আমাদের রাজ্যের দুটি প্রধান বিরোধী দলই কি হেডলেস? হেডলেস বলতে এই দুটি দলেরই সভাপতি নেই। বিজেপির সভাপতি মন্ত্রী হয়েছেন, তিনি কার্যভার চালাচ্ছেন, কিন্তু তিনি থাকবেন না, এটা রেডি হয়ে গেছে, কিন্তু তাকে অপসারণ করে কাকে আনা হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। সেই অর্থে হেডলেস। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলছেন আমি তো অস্থায়ী, আমার তো এটা স্থায়ী পদ নয়। 2022-এ আর দলের কেন্দ্রীয় সভাপতি বদল হলে নতুন সভাপতি তিনি তার সমস্ত রাজ্যের সভাপতিদের নিয়োগ করেন, কিন্তু 2 বছর হয়ে গেল এখনো মিস্টার খাড়গে কোন কাউকে নির্বাচন করেননি। তাহলে সেই অবস্থায় সব ঝুলে আছে, অস্থায়ী সভাপতি, ফলে দায়িত্ব অস্থায়ী, সবকিছু অস্থায়ী হয়ে যাচ্ছে। এবং এই অস্থায়িত্বের জেরে হেরেও গেলেন। 5 বছর পরে ষষ্ঠবার তিনি হেরে গেলেন। আমি সবার আগে করেছিলাম, ভিডিও করেছিলাম ইউটিউবে, যে উনি জিতবেন না। তখন সবে ভোটের বাজার শুরু হয়েছে। যাই হোক, আমি আন্তরিকভাবে চাইনি তার মতো একজন পারদর্শী আমাদের রাজ্যকে তিনি সম্মানিত করেছেন, কারণ হচ্ছে যে প্রথম বাংলার একজন বিরোধী দল নেতা হিসাবে তিনি কাজ করেছেন, একটা বড় ব্যাপার। সেটা আমাদের রাজ্যের সম্মান বাড়িয়েছে, সবই আছে। কিন্তু এই যে তার সেই যে পুরনো যুব সভাপতি কংগ্রেসের, তখন থেকে অধীর, মমতা, শঙ্কর সিং, এই তিনজনের যে দ্বন্দ্ব, মমতার সঙ্গে এদের দ্বন্দ্ব আর কি, এটা সুবিদিত। সেই দ্বন্দ্ব আজও শঙ্কর সিং মমতার দলে চলে আসলো, অধীরকে মমতা কখনো তার দলে টানতে পারেননি। এমনকি প্রধান তার সভাপতিত্ব নিয়ে সব থেকে বাগড়া যিনি দিয়েছিলেন সে সোমেন মিত্র তার দলে চলে এসেছিলেন, কিন্তু একমাত্র লোক অধীর কখনো তৃণমূলের মমতার সঙ্গে, তার কাছে তৃণমূল কোনো ফ্যাক্টর না, মমতা ফ্যাক্টর। তিনি কিন্তু মমতাকে কখনো করেননি। হিসাব মতো মমতার থেকে কিছুটা ছোট হবেন অধীর, তুলে 1 বছরের মধ্যে আর কি, অ্যাকর্ডিং টু দেয়ার ডিওবি, ডেট অফ বার্থ। কিন্তু এদের দ্বন্দ্ব সবাই জানে। সেই গলায় শাল লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করা মমতার আলিপুরে সার্ভে বিল্ডিংয়ের নিচে, এই সমস্ত ব্যাপারগুলো এখন খুব মনে পড়ে। তবে কংগ্রেসে অধীর জাত কংগ্রেস, আন্তরিক কংগ্রেস, সে কোনো কংগ্রেস ছাড়া অন্য কোথাও। একটা সময় আরএসপি করতো, আরএসপি থেকে সে কংগ্রেসে চলে এসেছিল। সেই যে বাম থেকে তার রাইটে পদার্পণ, সেই জায়গায় আছেন। অনেকে এখন অনেক রকম বলছে, সংসদে যেহেতু উনি বিরোধী দল নেতা, তাই প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা সদ্ভাব এটা মনে করে। কিন্তু এটা তো এমনি পদের কারণে হয়, আন্তরিকতা আছে বলে যেটা রটানো হচ্ছে সেটা আদৌ নয়। যে কংগ্রেস থেকে কালকেই পদত্যাগ করে উনি বিজেপিতে চলে যাবেন অধীর, এটা অন্তত আমি মনে করি না। আর কেউ মনে করতে পারেন, আবার কেউ মনে নাও করতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যে এত সস্তা রাজনীতিবিদ কিন্তু অধীর রঞ্জন চৌধুরী নন। তিনি এত তাড়াতাড়ি যে একদম দলত্যাগ করে টোরে হাত পা ছুড়ে ইটি করে করবেন, একটা রাজ্যসভার সদস্য দিলেই তিনি সন্তুষ্ট হয়ে গেলেন, এটা মনে হয় না। 5 বারের সাংসদ, তার পাওয়ার তো কিছু নেই। 25 বছর সংসদে
থেকেছেন, হ্যাঁ, আর্থিকতার সমস্যা নেই বা অন্য কোনো সমস্যা নেই। অধীর সাংসদ হন বা না হন, এমএলএ হন বা না হন, মন্ত্রী হন বা না হন, অধীর নিজেই একটা নাম। যেমন মমতা ব্যানার্জি একটা নাম, কিছু না থাকলেও মমতা ব্যানার্জি একটা নাম ওয়েস্ট বেঙ্গলে। অধীরই তেমন একটা নাম, যার নিজস্ব স্বকীয়তা আছে, যিনি নিজের পরিচয়ে সারা রাজ্যে, সারা দেশে পরিচিত। ফলে এই লোকটার আর কোনো লেজুর দরকার হয় না বা লেজের দরকার হয় না। এইরকম একটা মানুষকে আজকে করুণ স্বরে বলতে হচ্ছে যে আমি তো অস্থায়ী সভাপতি। মৌলালী যুব কেন্দ্রে তাদের যে নির্বাচন নিয়ে তার যে মূল্যায়ন পর্ব নিয়ে যে সভা হয়েছে, সেই সভায় তিনি উপস্থিত থেকেছেন এবং সেখানে সাংবাদিকদের বলেছেন আমি তো অস্থায়ী সভাপতি। অর্থাৎ স্থায়ী সভাপতি হলে তার যে কার্যকলাপ, মনের জোর বা তার একটা সম্পূর্ণ সংগঠনের উপর যে কর্তৃত্ব থাকে, সেটা কিন্তু অস্থায়ী হলে অনেকটা লুজ হয়। আর এই লুজ হলে দলের মধ্যে বিভিন্ন রকম মানে ব্রাঞ্চ তৈরি হওয়ার সুযোগ থাকে, শাখা প্রশাখা। অনেকের আশা জাগে যে ওকে ঝুলিয়ে রেখেছে, মানে ওকে করবে না, আমি এইবার এগিয়ে যাই। এই ব্যাপারগুলো খুব বেশি করে চলে, ফলে দলের মানে মাথাটা গোলমাল হয়ে যায়। তো মাথা যদি নড়ে যায়, মাথা যদি গোলমাল হয়, তাহলে সেই দলের অস্তিত্ব আর কোথায় থাকে? যার ফলে কি হয়েছে, কংগ্রেসের লোকগুলো ঢেলে তৃণমূলকে ভোট দিয়েছে, মমতাকে ভোট দিয়েছে। কারণ এই কংগ্রেস থেকেই মমতা ভেঙে তৃণমূল করেছেন, কাজেই তিনি কংগ্রেসেরই লোক, কাজে কংগ্রেস তাকেই ভোটটা দিয়েছে। কংগ্রেসের লোক, এখানকার কংগ্রেসের অস্থায়ী সভাপতি। অথচ কেন্দ্রে এখন যা অবস্থা, মমতার 29টা সদস্য দরকার যদি লড়তে হয় এনডিএর সঙ্গে। এনডিএর সঙ্গে যদি লড়তে হয় তাহলে কিন্তু রাহুলের মমতাকে দরকার, আবার মমতারও রাহুলকে দরকার, যদি মমতা বিজেপির সঙ্গে টক্কর দিতে চান। কারণ হচ্ছে যে তিনি কতটা টক্কর দেবেন না দেবেন সেটা ঠিক হবে 16ই জুলাই। কেন্দ্রীয় সরকার এই চাকরি হারাদের নিয়ে কি ধরনের মন্তব্য করেন বা অর্ডার দেন এবং তার যে কনসিকুয়েন্সটা কত দূরে যাবে, এটা একটু লক্ষ্য রাখছেন মমতা। তারপরে সিদ্ধান্ত নেবেন তিনি কোন দিকে যাবেন। এখানে যদি দেখা যায় এডিসিবিআই খুব চেপে ধরে থাকে, তাহলে বাধ্য হয়ে তাকে আইএনডিএর সঙ্গে আরও ক্লোজ হতে হবে। সেটা না হলে তাহলে উনি কোনো দলে যাবেন না, মাঝামাঝি থাকার চেষ্টা করবেন, যে অন্তত বিজেপির ভয়ঙ্কর বিরোধী শক্তি হিসাবে চিহ্নিত না হন। সবটাই নির্ভর করছে আগামী দিনের এই 16 জুলাই বা তার পরবর্তী কিছুদিনের যে সমস্যাগুলো, 27,000 ছেলেমেয়ের চাকরি, কটা সঠিক কটা বেঠিক, কারা এই চাকরি দিল, এর সঙ্গে কত লোক জড়িত, এই টাকাগুলো কত টাকা উঠেছে, কত লোক এই টাকা ভাগ পেয়েছে, কত দালাল এই টাকা কালেকশন করেছে, এইসব নিয়ে একটা বড় ব্যাপার হচ্ছে। যাই হোক, আমি মামাটি মানুষ ইউটিউব থেকে সুকুমার দেবনাথ আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।